দেখো তোমাদের জন্য আজ 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটা প্র্যাকটিস সেট নিয়ে আসলাম অঙ্কের। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে, এবং সবথেকে প্রথমে একটা কথা বলতে চাই, যারা আমার রেগুলার ক্লাস আগে দেখতে, গত 4 মাস হলো আমি ক্লাস করাইনি, কিন্তু এখন থেকে রেগুলার তোমরা ক্লাস পাবে। এই জন্য রেগুলার ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ হলো, ঠিক আছে? খুবই আন্তরিকভাবে দুঃখিত যে এতদিন ক্লাসগুলো দিতে পারিনি, তবে এখন থেকে রেগুলার পাবে, ঠিক আছে? যারা রেগুলার আমার দেখতে ক্লাস, তারা এখন থেকে রেগুলার পেয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে একটি ট্রেন 90 কিলোমিটার ঘন্টা বেগে চলছে, 400 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 32 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো 90 কিলোমিটার সবগুলোই দেখো মিটারে মিটারে আছে, ঠিক আছে? মিটারে এবং সেকেন্ডে আছে। এটা আছে শুধুমাত্র কিসে আছে? কিলোমিটার ঘন্টা। তাই এই স্পিডটাকে আমরা মিটার বাই সেকেন্ড করে নেব। 90কে যদি আমরা কত দিয়ে গুণ করে দিই? 18/5 দিয়ে গুণ করে দিই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? মিটার বাই সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে দেখো, তাহলে 5×18 কত? 90। 5 আর 5×5 25। তার মানে স্পিডটা আমরা কিসে বের করে নিলাম? মিটার বাই সেকেন্ডে, ঠিক আছে? তার মানে স্পিড হলো 25, আর সময় আছে কত? 32। সময় আছে কত? 32। তাই আমরা জানি যে সময় এবং স্পিড যদি গুণ করা হয় তাহলে কি পাওয়া যায়? ডিস্টেন্স বা দূরত্ব পাওয়া যায়, ঠিক আছে? ডিস্টেন্স পাওয়া যায়, টাইম এবং স্পিড গুণ হয়, ঠিক আছে? তবে দেখো, যদি গুণ করা যায় কত হয়? 25 দুগুণে 50, শূন্য হাতে আছে কত? 5, 3 পজিশন 75 আর 5 800। তার মানে এই 32 সেকেন্ডে আমার যেই 25 স্পিড ছিল, সেই স্পিডে যাওয়ার কথা কত? 800। কিন্তু এখানে একটা 400 মিটার একটা প্ল্যাটফর্ম ছিল, তাহলে বাকি যে 400 থাকলো, সেই 400টা কি বলো? সেই 400টাই ট্রেনটির দৈর্ঘ্য ছিল। তাহলে সঠিক উত্তর হবে কত? 400। 400টা ট্রেনটির দৈর্ঘ্য, ঠিক আছে? তো এরকম দেখা মাত্রই সমাধান হবে, এই জন্য প্রশ্ন ভিডিওটা পুরোটা দেখো। কোন অর্থ 5 বছরের সুদে 1600 টাকা এবং 8 বছরের সুদে 2080 টাকা হলে মূলধন কত? দেখো, একদম সিম্পল। প্রথমে কিছু অঙ্ক আছে এবং শেষ অবধি দেখো, পুরো বেস্ট কিছু অঙ্ক আছে এখানে, ঠিক আছে? এবং বেস্ট প্রসেসে আমি করে দেবো, বেসিক এবং শর্ট ট্রিক দিয়ে। দেখো, 5 বছরে হচ্ছে হলো তোমার 1600 টাকা, আর 8 বছরে হচ্ছে হলো 2080 টাকা। তার মানে এই বছরের গ্যাপটা কত? মানে কত বছর প্লাস হলো? 3 বছরের প্লাস। আর কত টাকায়? 3 বছরে কয় টাকা সুদ আসলো? দেখো তো, 1600 আর হচ্ছে হলো 2080, তাহলে কত হলো? 480 টাকা। এটা কয় বছরের সুদ? এই 3 বছর পরে টাকাটা তুলেছে, তার জন্য 480 টাকা বেশি পেয়েছে। এটা কয় বছরের সুদ? তাহলে 3 বছরের। 3 ষোলং 48, তার মানে 160 টাকা হচ্ছে হলো কয় বছরের? 1 বছরের। এখন যে কোনো একটা টাইম ধরো, হয় তুমি 5 বছর ধরো, নয় তুমি 8 বছর ধরো, ঠিক আছে? আমি 5 বছর ছোটোটাই ধরছি। এবার দেখো, 1 বছরে যদি তোমার 160 হয়, তাহলে 5 বছরে কত হবে? 5 ষোলং কত? 80, তার মানে 800 টাকা, ঠিক আছে? তাহলে 5 বছরের সুদ কয় টাকা? এটা কিন্তু শুধু সুদ, 800 টাকা। আর দিয়ে দেখো, 5 বছরের সুদে এবং মূল্যে 1600 টাকা আছে, তার মধ্যে 800 টাকা যদি শুধু সুদই পাওয়া যায়, আর বাকি আসল কয় টাকা থাকে? 800 টাকা থাকে। এখানে তাই বলেছে যে মূলধন কত, মূলধন বা আসল। তাহলে মূলধন কয় টাকা? 800 টাকা। বুঝতে পারলে? পরেরটা দেখো, একজন ব্যক্তি তার আয়ের 25% সঞ্চয় করেন, ঠিক আছে? এবং অবশিষ্টের, মানে এই যে 25% সঞ্চয় করার পর আর কত থাকে? ধর 100 টাকা যদি আয় হয়, 25% সঞ্চয় করার পর 75 টাকা থাকে। ওই অবশিষ্টের মানে 75 টাকার 40% খাবারে এবং 30% বাড়ি ভাড়ায় খরচ করেন, এবং শেষে, এবং এইগুলো খরচ করার শেষে ওনার কাছে আরও 9000 টাকা থাকে। তাহলে তার প্রথমে মোট আয় কত ছিল? হ্যাঁ, প্রথমে ধরো আয় ছিল ওনার কাছে X টাকা, এর মধ্যে 25% সঞ্চয় করেন, তার মানে আর অবশিষ্ট কত থাকে? দেখো, কেন অবশিষ্টের কথাই বললাম, সঞ্চয়ের কথা কেন বললাম না? কারণ বলছে শেষে আরও এত টাকা থাকে, তার মানে এই জন্য আমরা প্রতিটা ক্ষেত্রে এই অবশিষ্টর পরিমাণটা ধরে নেব, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে কি বললাম যে, ও হ্যাঁ, 25% সঞ্চয় করে, তার মানে আর কতটা থাকে? 75 টাকা থাকে 100-র মধ্যে। 100-র মধ্যে যদি 25 টাকা সঞ্চয় করে থাকে, তাহলে আর 75 অবশিষ্ট থাকে। এই অবশিষ্টর মধ্যে আবার দেখো, 40% খাবার এবং 30% বাড়ি ভাড়া। তাহলে 40 আর 30 টোটাল এখানে আবার কত চলে গেলো? 70% হচ্ছিলো টোটাল, আরও খরচ হয়ে গেলো। তাহলে 70% যদি খরচ হয়ে যায়, আর বাকি থাকে কত পার্সেন্ট? পার্সেন্টেজের জন্য 100 ধরা হয়, তাহলে আর বাকি 30%। এই 30% কি অবশিষ্ট অংশ থাকে, মানে 70 টাকা, তো আবার বাকি টাকার মধ্যে 70 টাকা খরচ হয়ে গেলো, তাহলে আর বাকি থাকে কত? 30। কেন অবশিষ্টই ধরছে? আমি প্রথমে বলে নিয়েছি যে শেষে অবশিষ্টর কথা বলেছে, এই জন্য আমরা অবশিষ্টর পরিমাণটা বের করবো। তাহলে দেখো, 100-র মধ্যে 70 খরচ হয়ে গেল, আর থাকলো কত? 30। তাহলে এইবার এই যে এই টাকাটা থাকার পরে এবং শেষে গিয়ে ওনার কাছে কত অবশিষ্ট থাকছে? ওনারা বলেছে না কত? 9000 টাকা, ঠিক আছে? কাটাকাটি করা হয়ে যাবে, এই শূন্য এই শূন্য, 4 পজিশন 100 আর 3 পজিশন 75। তাহলে উপরে দেখো কত কত আছে? 3 আর 3, 3 তিরিক্ষে 9, দুটো, দাঁড়াও 1 মিনিট, এই দুটো 3 কেটে দিলাম, 3 তিরিক্ষে 9, আর 9 দিয়ে যদি এখানে 1 কাটি, 1 আর পাশে দুটো শূন্য, তার মানে উপরে আর কিছুই নেই, এটার নিচে 1 আছে। তাহলে এক্সের সাথে 1 গুণ করলে x, আর এই সবগুলো আড়াআড়ি করে এভাবে গুণ করে দাও। কত হয়? 4-এর সাথে 10 গুণ করলে 40, 40-এর সাথে 1 গুণ করলে 4000।
তাহলে এই 4000 বলছি, কটা শূন্য, এক দুটো দুটো, এখানে দুটো শূন্য তো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কত হলো, এই 9000, এই তো হ্যাঁ, তাহলে 40,000 টাকা হলো। ঠিক আছে, তাহলে মূলধন কত হাজার টাকা ছিল, 40,000, সঠিক উত্তর সি। ঠিক আছে, না বুঝতে পারলে আবার একটু রিপিট করে দেখে নিও, একদম সহজ আছে। আমরা শুধুমাত্র কি করেছি, অবশিষ্ট অংশটা ধরে ধরে শেষে অবশিষ্ট 9000 টাকা থাকে, ঠিক আছে, এইভাবে ধরেছি। এরপরে দেখো কি আছে, 18 জন শ্রমিক 8 ঘন্টা কাজ করে 15 দিনে, এটা তো ওই যে বেসিক নিয়মে, 18 জন শ্রমিক 8 ঘন্টা করে 15 দিনে কাজ করে, তাহলে 12 জন শ্রমিক 10 ঘন্টা করে কত দিনে কাজ করবে, কত দিনের জায়গায় আমি এক্স ধরে নিচ্ছি, এবার কাটাকাটি করা হয়ে যাক, এটা কত 5 তো না 15, সরি ভুল হচ্ছিল এবারে, 5 দুগুণে 10, 3 5 15, আর কে আছে 4 দুগুণে 8, 3 4 12, আর এটা কাটলে 3 3 6 18, তাহলে 3 6 এখানে কত পড়ে থাকে, শুধু 18 পড়ে থাকে, তাহলে এক্সের মান কত হচ্ছে 18 18। ঠিক আছে, কাটাকাটিটা কিন্তু এইভাবে ফাস্ট ফাস্ট করার চেষ্টা করবে। স্পিড তোমার ক্যালকুলেশন স্পিড যত ফাস্ট হবে তুমি অঙ্ক তত ফাস্ট করতে পারবে। ঠিক আছে, মানে টাইম কম লাগবে, সরি। আচ্ছা কী বলেছে, একটি সংখ্যার 75%-এর সাথে, ধরো সংখ্যাটা আছে এক্স, এর 75%, 75% মানে কত, 100/, চলো কত 75, ঠিক আছে, তার সঙ্গে 75। দেখো আমি 75, অনেকে বলবো যে কি 100/75 এত বড় বড় করে লিখে দিচ্ছে, আমি ধরতে পারবো, কিন্তু অনেকে আছে যে যে না একটু কঠিন কঠিন মনে হচ্ছে। 75% মানে আমরা জানি কত আছে, 4/3। ঠিক আছে, আমি চাইলে এখানে লিখতে পারি, যেমন এই দেখো 4 পজিশন কত 100 আর 3 পজিশন 75, 4/3 লিখতে পারি, কিন্তু অনেকের ডাউট হতে পারে, তাই আমি বড় করে লিখে দিচ্ছি। এর সঙ্গে কত যোগ করলে, 25 যোগ করলে, 25 যোগ করলাম, তাহলে এটা কত দ্বারা আমি এখানে কেটে লিখে দিচ্ছি, তাহলে এটা কত আছে 4/3, 75% মানে আসলে কত, মানে 3/4, এর সাথে 25 যোগ করলে কত হচ্ছে না তোমার 325। ঠিক আছে, এখন দেখো তাহলে এই মানে এটা কত উপরে গুণ আছে, কত আছে 3x/4 সমান, এখানে প্লাস প্লাস 25, এ পাশে গেলে কি 25 হয়ে যাবে, মাইনাস একবারে করে দেবা। ঠিক আছে, মুখে এই জন্য বললাম যে স্পিড যত ফাস্ট করতে পারবা, মানে এই হিসাবের স্পিড, তাহলে তুমি সব কিছুতে ফাস্ট হতে পারবে। 325 থেকে যদি পাশে প্লাস 25 পাশে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে কত থাকে 300 থাকছে। ঠিক আছে, এবার 3 দিয়ে যদি এটা কাটা হয় তাহলে কত থাকছে এখানে 100, কারণ এখানে উপরে আছে, এখানে আসে তাহলে নিচেই হয়ে যেত। ঠিক আছে, এবার কাটাকাটি কিন্তু উপরে এই পাশে থাকলে এই পাশে উপরে কাটাকাটি করা যায়, এটা মাথায় রাখবে। তাহলে x সমান কত থাকছে, এভাবে তো অর্ডারই গুণ হচ্ছে, এটা নিচে 1 ছিল, তাহলে 100-র সাথে 4 গুণ করলে 400, কত টাকা হচ্ছে 400। ঠিক আছে, পরে আর এক লাইন করবো, ওরকম করতে যাবে না। ঠিক আছে, টাইম নষ্ট করতে যাবে না, যত টাইম সেভ করবে সবগুলো অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, অ্যান্সার যতগুলো পরে দেখো, একটা আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস হলে ক্ষেত্রফল কী পরিবর্তন, এটা তো একদম সম্পেল, ওই যে আমরা যেই ট্রিকটা ধরে সেটা করি। 30% বৃদ্ধি মানে কি +30, আর 20% হ্রাস মানে কি -20, এটা আশা করি সবাই জানো। হ্যাঁ, তারপরে প্লাসে আর এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হয়, এই দুটো গুণ করে। আর এইবার হচ্ছে এই 30 আর 20 এইভাবেই দিতে হয়, এটা তো জানোই সবাই, এই জন্য কিন্তু আমি টাইম নষ্ট করছি না, এটা সবাই জানে যারা মোটামুটি একটু কম বেশি পারে। এই 0 তাহলে এখানে কত থাকছে, 30 থেকে 20 বাদ দিলে কত থাকছে 10, কিন্তু প্লাসের 10, কিন্তু এটা কিন্তু বড় মিটার করে যে তোমার প্লাসের হবে না মাইনাসের, কারণ এখানে দেখো বৃদ্ধি বা হ্রাস দুটোই দেওয়া আছে কিন্তু। ঠিক আছে, বৃদ্ধি বা ক্ষতি যাই হোক। ঠিক আছে, এই জন্য এটা দেখবা যে +30 থেকে -20 চলে গেলে কি থাকে, প্লাসের 10 থাকে, আর এখানে একটা আছে কি মাইনাস, মাইনাস দেবা, 3 দুগুণে কত পড়ে থাকে এখানে 6, তাহলে দেখো 10-এর থেকে 6 চলে গেলে কি থাকে, +4 থাকে, কিন্তু মাইনাস থাকে না, কিন্তু এটা খেয়াল করবা। তাহলে প্লাসের যদি 4 থাকে, প্লাস মানে কি বৃদ্ধি আর মাইনাস মানে কি হ্রাস, তাহলে 4% বৃদ্ধি হবে, এখানে কিন্তু অনেকে আবার 4% ক্ষতিও করে দিতে পারবে, কিন্তু ক্ষতি কিন্তু না। ঠিক আছে, তারপরটা দেখো, একজন ব্যবসায়ী 2400 টাকা একটা জিনিসে 20% লাভ করতে চায়, কিন্তু এই যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 20% লাভ করতে চায়, এটা দুটো প্রসেস আমি করে দেবো, একদম বেসিক কি করে হবে এবং শর্ট ট্রিকে কি করে হবে। ঠিক আছে, যে এটা কি করে তৈরি হলো। ঠিক আছে, তো দেখো আমি আগে শর্ট ট্রিকটাই বুঝিয়ে দিচ্ছি। দেখো এটার 100% টাইমে যদি লাভ করতেও চায় আবার ছাড়ও দিতে হয়, বা ছাড় দিয়েও লাভ হয়, বা লাভ করেও ছাড় দেওয়া হয়, মানে এইরকম প্রসেস যদি লেখা থাকে কখনো দেখবা এই কাজটা করবা, যে টোটাল কয় টাকা 2400 টাকার উপর সবসময় এটা করবা, উপরে দেবা লাভ সহ প্লাসটা। ঠিক আছে, যেমন 20% লাভ মানে কত, 100 টাকা 120 টাকা হয়, আর 10% ছাড় মানে কি 100 টাকায় কয় টাকা ছাড় হয়, 90 টাকা।
তাই তো, মানে 10% ছাড় 10 90 টাকা হয়। এখানে যেমন 20% মানে 120 হলো, আর 10% ছাড় মানে কি কম হয়, তাই এটা বাস এক লাইন করে দেওয়া হয়ে যাবে। আর এটা যদি বেসিক ছাড়া যদি করতে যাই তাহলে অনেক কঠিন হবে, বেসিক বলছি সরি, শর্ট ট্রিক্স ছাড়া। এই 0 এর 0 এখানে কাটলে কত থাকে, 3 3 9 আর 3 4 12, আবার 3 দিয়ে এটা কাটলে 3 8 24 800, আর 4 8 তাহলে কত পড়ে থাকে 3200, তার মানে এটা হচ্ছিল কত 32, এই যে 3200। ঠিক আছে, এবার তুমি যদি মনে করো যে না আমি শর্ট ট্রিকে করবো না, একটু অন্য ট্রিকে করে দিই, তাহলে ঠিক আছে, এবার আর একটা ট্রিক দেখাচ্ছে আমি, আর একটা ট্রিক বলতে আর একটা নিয়মে। যেমন ধরো তোমার এই জিনিসটা 2400 টাকা হচ্ছে হলো তোমার কি কিনেছে, মানে ধরো ওনার ওটা তৈরি করেছে বা যাই হোক উৎপাদন করেছে, 20% লাভ করতে চায়, তার মানে 100 টাকার প্রোডাক্ট কত লাভ করতে চায়, 120 টাকায়, হ্যাঁ লাভ করতে চায়। এইবার এই কিন্তু 10% ছাড়ও দিবে, তার মানে 120 টাকাও বিক্রি করবে, তখনও তার কি 10% ছাড় দেওয়ার পরে এই বিক্রয় মূল্যটা থাকবে। বুঝতে পারলে কথাটা কি হলো? তো এইবার এখন কথাটা হচ্ছে, তার মানে এই 100 টাকাকেই কি বলা হয়েছে 2400 টাকা, কারণ 100 টাকা তো ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 কত 120 টাকা, তাহলে এখানে তাই ধরে করে দেখো 100 টাকাকেই বলা হয়েছে এখানে 2400 টাকা, তাহলে 120কে বলা হবে কত, এবং এই 10% ছাড় মানে কি 100 টাকার প্রোডাক্ট 90 টাকা বিক্রি করতে হবে, তাই তো। তাহলে এটা তো যেহেতু বিক্রয় মূল্য বের হলো, তাহলে বিক্রয় মূল্য বের হওয়ার পরে মানে কাটাকাটি করে বিক্রয় মূল্য বের হতো, তাহলে সেই বিক্রয় মূল্য মানে কয় টাকা 90 টাকা, তাহলে 100-এর ভ্যালু কত। দেখো এই প্রসেসটাই শুধুমাত্র শর্ট ট্রিকে করে দিয়েছিলাম, এই 0 এই 0 এই 0 এই 0 সে আগে নিয়ে আমি দেখো 3 3 9 3 4 12 আর 3 8 24 800, তাহলে 4 8 3200 টাকা। ঠিক আছে, এটা হচ্ছিল তোমার বট নিয়ম, মানে বুঝিয়ে নিয়ম, আর এটা হচ্ছিল না বুঝিয়ে, ওইটা হচ্ছিল সঠিক, তবে ওভাবে মনে রাখবে আগেরটা পদ্ধতিতে। দেখো একটি সংখ্যাকে 20% বাড়িয়ে আবার 15% কমানো হলে 102 টাকা পাওয়া যায়, 102 টাকা হয়, তাহলে মূল সংখ্যাটা কত? একদম সিম্পল, দেখো এই 20% মানেই কত, 20% মানে হচ্ছিল তোমার 1/5, 1/5, 20% বাড়িয়ে, তার মানে যদি তোমার 5 হয় সেটাকে 1 বাড়ানো হলো 6 হয়ে গেছে, তাই তো। মানে এটা এইবার হচ্ছিল তোমার সঠিক বোঝাচ্ছে। তাহলে এক্স তো একটা সংখ্যা আছে, এই সংখ্যাকে কত হয়েছে 20% বাড়ানো মানে কত, 5-এর জায়গায় 6 করানো হলো, এবং 15% কমানো হলো, 15% মানে কত 100-র মধ্যে 85 করা হলো, তাই তো 15% কম হলো। ওর এটা কাটাকাটি করে, ঠিক আছে। তাহলে করার পরে কত হচ্ছে 102 হচ্ছে। এই দেখো একটি সংখ্যাকে 20% বাড়ানো মানে কি 5-এর মধ্যে 6 করা হলো, এবং 15% কম মানে 100-র মধ্যে 85 করা হলো, তাহলে পড়ার পরে 102 হলো। এবার সংখ্যাটি কত মানে এক্স এর মান কত। ঠিক আছে, এখন দেখো কাটাকাটি করি, তোমার এখানে কাটা যাচ্ছে 3 দুগুণে 6, এই কী করছি, আচ্ছা পরে কাটি, 5 17 85 17, আর এখানে তোমার থাকছে তোমার 5 কুড়ি 100, 5 দিয়ে কাটলাম তো, হ্যাঁ 5 কুড়ি 100, তাহলে এখানে কত থাকছে, এখানে কি কেটে দিই, আচ্ছা কাটার দরকার নেই, এটা 6 17 102 হয়, এটা একদম থাক। দেখো 17 দিয়ে এটা কাটলে আসলে 6, আর 6 6 কেটে দিলাম, তাহলে এখানে কত থাকে 5 কুড়ি 100, তার মানে এক্স সমান 5 কুড়ি 100। এখন বলবো যে নিচেরটা কি করে হলো, এই দেখো এক্সটা তো উপরে আছে, এইগুলো তো সব উপরে আছে, তার মানে এটার নিচে 1 আছে, তাহলে এক্সের সাথে 1 গুণ করলে এক্স হয়, আর এখানে 5 কুড়ি 100 থাকে, এখানেও তো 1 আছে, তাহলে 100-র সাথে 1 গুণ করলে 100 হয়। ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক বুঝে নিতে হবে, এগুলো আবার বলো না যে এটা নিচের থেকে কি করে সমানে দিল। আচ্ছা পরে দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে এত কিলোমিটার যেতে 5 ঘন্টা এবং প্রতিকূলে 40 কিলোমিটার যেতে 8 ঘন্টা, তাহলে স্থির জলে নৌকার বেগ কত। দেখো এটার বেস্ট একটা নিয়ম বলে দেবো, স্থির জলে যদি নৌকার বেগ বলে বা স্রোতের বেগ যেটাই বলুক, দুটো প্রসেস বলে দেবো। যদি তোমার নৌকার বেগ বলে তাহলে প্লাস করে 2 দিয়ে ভাগ, এটা আমি আগের ভিডিওগুলো বলতাম, এবং যদি স্রোতের বেগ বলে তাহলে মাইনাস করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, এখন কি মাইনাস করে আর কি প্লাস করে, দুটোরই স্পিড। ঠিক আছে, দুটোরই স্পিড তুমি গতিবেগটা যাকে বলে, গতিবেগটা হচ্ছে হলো প্লাস করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাবে, এবং মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ পাবে। ঠিক আছে, তো এখন স্পিডটা কী করে নির্ণয় করতে হয়, দেখো স্পিডটা নির্ণয় করতে আসলে দূরত্ব ভাগ সময় দেয়। দেখো দূরত্ব আছে কত 60 কিলোমিটার যায় কয় ঘন্টায় না তোমার 5 ঘন্টায়, তাহলে 1 কিলোমিটার যাবে কত ঘন্টায়, মানে স্পিড তো সবসময় ঘন্টায় হয়, তাহলে 1 কিলোমিটার যাবে 12 ঘন্টায়, 5 12 60। ঠিক আছে, তাহলে মানে ঘন্টায় গতিবেগ কত 5 সরি 12। আবার সেম একই কথা, 5 ঘন্টায় যায় 40 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে কত কিলোমিটার, এই 1 কিলোমিটার বলে ফেলছিলাম না, সরি, যে 5 ঘন্টায় যায় 60 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় 12 কিলোমিটার, তাহলে এটা আসলে ফার্স্ট স্পিড। এটা আসলে অনুকূলের সময়, অনুকূলে মানে আসলে প্লাসে, অনুকূল আর প্রতিকূল ওটা দেখার দরকার নেই।
আর 5 ঘন্টা যায় 40, তাহলে 1 ঘন্টায় যাবে 8। তাহলে স্পিড কত কত হলো 12 আর 8। তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি বলেছি কি নৌকার বেগ, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি হয়, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে স্রোতের বেগ। স্রোতের বেগ চাইলেও কিন্তু তাই করে দিতাম। তাহলে দেখো 12 আর 8 কত আছে 20, 20 রে 2 দিয়ে ভাগ করলে কত হয় 10। তার মানে তোমার নৌকার স্পিড কত হবে 10। আর যদি বলতো স্রোতেরটা কত, স্রোতেরটা বললে কি হতো, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিতাম শুধুমাত্র। বিয়োগ করলে কত হতো, 12 থেকে 8 চলে গেলে কত থাকে 4, আর 4 2 দিয়ে ভাগ করলে 2 হতো। তার মানে স্রোতের বেগ কত হতো 2 হতো। বুঝতে পারলে কথাটা? এটা মাইন্ডে রাখবা যে দুটো স্পিড যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে আর বিয়োগ করে দিয়ে ভাগ। ঠিক আছে, পরেরটা দেখো, একটি কাজ 24 দিনে এবং এবং বি একটি কাজ 36 দিনে। সিম্পল অঙ্ক, এ করে 24 দিনে, বি করে 36 দিনে। তারা একসাথে 8 দিন করার পর কত অংশ কাজ বাকি রইল? আচ্ছা, তাহলে দুজনের টোটাল কাজ কত দেখো তো, 36 আর 24-এর লসাগু কত 72, 72। তার মানে 24, 3 24 72, হ্যাঁ 3 আর 36 দুগুণে 72। তার মানে দুজন একসাথে কতজন করেছে, তারা একসাথে 8 দিন করেছে। তাহলে একসাথে যদি 1 দিনে করে, 3 আর 2 কত 5 করে, তাহলে 8 দিনে কত করবে? মানে এটা কিন্তু 1 দিনের ওয়ার্ক কিন্তু, তাহলে 8 দিনে করবে হচ্ছে হলো 5 8 40। হ্যাঁ, তার মধ্যে দেখো এখন বলছে বাকি, তাহলে আর কত কাজ হলো দেখো, 72-এর মধ্যে যদি 40 কাজ হয়ে যায় আর বাকি কত থাকে 32 থাকে, আর সেটা কতর মধ্যে থাকে এই 72-র মধ্যে। 72-এর মধ্যে 32 মানে আর 32 অংশ কাজ বাকি রইলে যে তাই বাকি কাজ, তাহলে এটা কাটাকাটি করা হয়ে যায়। 8 নং কত 72 আর 4 8 32, তাহলে কত 4/9, 4/9। দেখো তো অপশন কোনটা আছে, এই যে অপশন সি। ঠিক আছে, পরেরটা দেখো, একটি ট্রেন 72 কিলোমিটার ঘন্টায় এত মিটার আরেকটি ট্রেনকে বিপরীত দিক থেকে 10 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, মানে এটা রিলেটিভ স্পিড বলে। এবং অন্য ট্রেনটির 54 কিলোমিটার ঘন্টা বেগে হলো অন্য ট্রেনটির দৈর্ঘ্য কত, মানে ওই ট্রেনটির দৈর্ঘ্যটা কত, যে কত মিটার ট্রেন ছিল। দেখো একদম সিম্পল, যদি দেখো যে বিপরীত দিক থেকে আসছে, তাহলে এই স্পিড দুটো যোগ করে দিয়ে তারপরে তোমার ওই টাইমের সাথে গুণ করলে টোটাল ডিস্টেন্সটা পাবো, মানে টোটাল কতটা দূরত্ব। ঠিক আছে, তাহলে কারণ আমরা তো জানি যে স্পিডের সাথে টাইম গুণ করলে ডিস্টেন্সটা পাওয়া যায়, তার মধ্যে টোটাল দূরত্বের মধ্যে একটা দূরত্ব এখানে দেওয়া আছে আর আরেকটা দূরত্ব তো আমরা ওই যে পেয়ে যাবো বিয়োগ করলেই। তাই এটা দেখো, এইবার একটা জিনিস দেখো, তাহলে কি করবো, তাহলে এই দুটো যোগ করো। আচ্ছা, যোগ করার দরকার নেই, তুমি এক কাজ করো, একটু ছোটো করে তারপর যোগ করো, যেহেতু এটা মিটার সেকেন্ড আছে, তাহলে এই দুটো মিটার, এটার কত দিয়ে গুণ করতে হয় 18/5 দিয়ে গুণ করলে কত হয় 18 2 36, 4 18, তাহলে 4 5 20। তার মানে এখানে আছে কত, একটা আছে স্পিড 20 আর এখানে আছে কত, এটারও যদি আমি 18/5 দিয়ে গুণ করে দিই, একসাথে করলেও করা যায়, কিন্তু কি দরকার আছে, অনেক বড় সংখ্যা হয়ে যেতে পারে, তাই তুমি একটু কঠিন করে নাও। 3 18 54, 3 আর 3 5 15, তাহলে আর একটা হলো কত 15। ঠিক আছে, এরকম শর্টে যত ফাস্ট করতে পারো মুখে মুখেই করে নেবা। ঠিক আছে, তাহলে কত হলো 15 আর 10 আর 15 কত হয় 35, তাই তো? এই দাদা এখানে ভুল হয়েছিল, এখানে হচ্ছে 18 যদি দেখে ফেলি 5, তাহলে 4 4 5 করি না, ঠিকই তো আছে 3 হ্যাঁ 25, তাহলে 35। দেখো 35 হচ্ছে কি স্পিড, রিলেটিভ স্পিড, কিন্তু এই দুটো স্পিড কিন্তু যোগ করলাম, আর এখানে টাইম আছে কত 10 সেকেন্ড, তাহলে 10 গুণ করলে কত হয়, যেহেতু আমি টাইমের সাথে তোমার স্পিডটা গুণ করলে টোটাল ডিস্টেন্স পাওয়া যায়, তাহলে 350 হয়। কিন্তু এর মধ্যে 250 আছে একটা ট্রেন, তাহলে আর বাকি আর একটা যে 100 মিটার আছে সেটা কার ট্রেন, মানে অন্য ট্রেনটা, তাহলে সঠিক উত্তর হবে 100 মিটার। ঠিক আছে, এটাই। পরেরটা দেখো, একটি শ্রেণীতে ছেলে ও মেয়ের অনুপাত 7:5, তাহলে প্রথমে কত আছে 7:5 ছিল, এবং 24 জন মেয়ে বেড়ে যায় 7 কত হয়ে যায় 6 হয়ে যায়, 7:6। তার মানে এটা হচ্ছে হলো ছেলে আর এটা হচ্ছে হলো কি মেয়ে। একটা জিনিস দেখো, মেয়ে 24 জন বেড়েছে কিন্তু ছেলে কি বেড়েছে, বেড়েনি। এই দেখো এই জন্য ছেলের পরিমাণ স্ট্যাবিলিটি আছে, ঠিক আছে, বাড়েনি। তাহলে 5 থেকে 6 হলো, এই 1 রেশিও বাড়লো, কিসের জন্য, কারণ এই 1-এর জন্য হচ্ছে হলো 24 রেশিও বাড়লো, 24। ঠিক আছে, এই 24 জন মেয়ে বাড়ার জন্যই 1 রেশিও বাড়লো। ঠিক আছে, এখন দেখো ওরা বলেছে যে কি, দেখো বেস্ট একটা শর্ট নিয়ম করে দিচ্ছি এখানে আমি, মানে হিসাব করতে হবে না যে কতজন ছিল। ছেলে ও মেয়ের পার্থক্য দেখো তো, প্রথমে ছেলে ও মেয়ের পার্থক্য কত ছিল, ছেলে ছিল 7 আর মেয়ে ছিল 5, তাহলে কত ডিফারেন্স ছিল 2 ডিফারেন্স ছিল। তাহলে এই 1 রেশিওকে যদি 24 বলা হয়, তাহলে 2 রেশিওকে বলা হবে কত 2 গুণ 24। ঠিক আছে, তাহলে কত হবে 24 2 48, তার মানে ছেলে ও মেয়ের ডিফারেন্স কত ছিল তখন 48, 48। ঠিক আছে, বুঝতে পারলে? পরেরটা দেখো, একটি পণ্যে 20% লাভে বিক্রয় মূল্য
এত টাকা হয় 20% লাভে, তার মানে 100 টাকার প্রোডাক্ট তোমার 120 টাকা বিক্রি করেছে। আর এই 120 টাকা বিক্রয় মূল্যকে কত বিক্রয় মূল্য বলেছে? 1400 না তোমার 40। তার মানে এই 120-র ভ্যালুই হচ্ছিল কত? 1440। এবার কার ভ্যালু বলেছে দেখো তো। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করলে কি ক্ষতিতে বিক্রয় করলে কত, দাঁড়াও কোথায় গেল রে? এই 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হতো? তাহলে দেখো এটা কিন্তু 120-র বিক্রয় মূল্য এত হলো, তাহলে 100-এর বিক্রয় মূল্য কত? মানে 100 কেন বিক্রয় করলাম? কারণ 100 তো ক্রয় মূল্য বের করলাম। এবার 10% ক্ষতিতে মানে কি বলো? 10% ক্ষতিতে মানে হচ্ছিল তোমার 100 টাকার প্রোডাক্ট কয় টাকা বিক্রি করতে হবে? 90 টাকা। এবার কাটাকাটি করে এই 100টা না দিলেও হতো, কিন্তু জাস্ট তোমাদের শেখানোর জন্য আমি জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ডাইরেক্ট 120 জায়গায় 90 দিয়ে দিলেই হতো। দেখো এই অঙ্কটা যদি আমি শর্ট ট্রিকে করতে যাই তাহলে এত কিছু দিতে হয় না। কি করতে হয় যে এটা তো 120-র বিক্রয় মূল্য, 120-র জন্য বলেছে 1440, তাহলে এই 10% ক্ষতি মানে কত? 90। তাহলে 90-এর বিক্রয় মূল্য কত? ঠিক আছে, একদম সিম্পল। ওই 100টা দিতে হয় না, জাস্ট আমি বোঝানোর জন্য তখন দিয়েছিলাম। এবার কাটাকাটি করো, এই 0 0 3 তিরিক্ষে 9, আর এখানে কত থাকে? দাদা 9 কাটতে হবে না, সরি দাঁড়া, 90 আর 12 আমরা কত জানি? 144, আর পাশের এই শূন্যটা। এবার 90টা কি এই শূন্য কেটেছিলাম না? হ্যাঁ। আর 9 দিয়ে 9 বারং কত? 108, আর পাশের একটা এই যে শূন্য, তাহলে কত হলো? 1080। সঠিক উত্তর কোনটা হবে? এইটা। ঠিক আছে, শর্ট ট্রিক এবং বড় ট্রিক দুটো নিয়েই কিন্তু আমি বোঝাচ্ছি। তারপর দেখো একটি পরীক্ষায় একজন ছাত্র, এটা বেস্ট একটা অঙ্ক। দেখো একটি পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 42 নম্বরের জন্য ফেল করো। বেস্ট প্রসেসে বলে দেবো, ভালো করে খেয়াল করো। দেখো আরেকজন 45% পেয়ে 18 নম্বরের জন্য কি পাস করেছে। তাহলে একটা জিনিস দেখো, ও 30% পাওয়ার পরে ফেল করলো, আর 45% পেলেই পাস করতো। পাস করার থেকেও আবার 18% বেশি পেত। ঠিক আছে, তার মানে তোমার একটা জিনিস ধরো মোট নম্বর ধরো 100, সাপোজ। আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, পরে কিন্তু একদম বেস্ট নিয়মে মুখে মুখে করে দিতে পারবে। ধরো তোমার 100 নম্বর ছিল মোট, তুমি কত পার্সেন্ট পেয়েছো? কোথায় গেল অঙ্কটা? এই যে হ্যাঁ, 30% নম্বর পেয়েছো। আচ্ছা এইভাবে ধরতে হবে না, ধরো আর একটা ভাগ বুঝিয়ে দিচ্ছি তোমাদের বেস্ট প্রসেসে আমি বোঝানোর জন্য। ঠিক আছে, আমি এক এক সময় বুঝিয়ে দিই। তাহলে ধরো 30% নম্বর পেয়েছো, মানে তুমি বেশি পেয়েছো এবং তার থেকে 42 নম্বরে ফেল করলে, মানে তুমি 42 নম্বর পেলে 30 নম্বর পাওয়ার পরে, সেখান থেকেই 45 পাওয়ার জন্য কত অতিক্রম করতে হলো? +15 না? ঠিক আছে, মানে +15% বাড়লো। এর জন্য নাম্বার দেখো ঘাটতি হলো কত? কারণ এদিকে 42 কম পেতে, আর সেখানে এখন 18 বেশি পেয়ে যাচ্ছ। বুঝতে পারলে? অঙ্কটা মনে হয় একটু কম বুঝতে পারলে। আমি আবার এবার শর্ট ট্রিকে বেস্ট পদ্ধতি বলে দিচ্ছি। দেখো 30% থেকে 45% হলো, কত বাড়ানোতে হলো? 15% বাড়লো। এই 15% বাড়লো কিসের জন্য বলো? এদিকে 40% মানে 42% নাম্বারের গ্যাপটা পূরণ করে অতিরিক্ত আরও 18% নাম্বার নিয়ে আসলো। তাহলে টোটাল কত হলো? 18 আর 42 কত? 18 তোমার 50, 60 নাম্বার আনলো। ঠিক আছে, তার মানে আমরা এই 15%কে কত বলতে পারি? 60 বলতে পারি। আর মোট নাম্বার যেহেতু 100% দ্বারা হয়, তাহলে 100কে কত বলা হবে? 4, আর 4 দিয়ে 100 গুণ করলে 400। ঠিক আছে, শেষের পদ্ধতিটা হচ্ছিল দেখো। ঠিক আছে, আমি আগের বার অন্য একটা পদ্ধতিতে বেশি বোঝাতে গিয়ে একটু এলোমেলো হয়েছে, এটাই আসলে মেন পদ্ধতি। পরেরটা দেখো, একটি গাড়ি প্রথম অর্ধেক পথ 40 কিলোমিটার, বাকি অর্ধেক পথ 7 কিলোমিটার হলে গড় গতিবেগ কত? দেখো গড় গতিবেগের একটা সূত্র আছে, সিম্পল। ঠিক আছে, 2xy নিচে x প্লাস ওয়াই। এক্স ওয়াই কি? এক্স ওয়াই ছিল দুটো স্পিড। ঠিক আছে, তাহলে স্পিড দুটো আমি দিয়ে দিচ্ছি এখন, সরি স্পিড দুটো দিয়ে দিচ্ছি। 2xy, এক্স ওয়াই মানে আসলে একটা আছে হচ্ছিল 40, আর একটা হচ্ছে কত? 60। এবং এক্স প্লাস ওয়াই মানে এই স্পিড দুটো যোগ করতে হবে। 60 আর 40 কত? 100। এই 0 এই 0 এই 0 এই 0 কাটাকাটি করলে কত হয়? 4 4 24, 24 দুগুণে 48। তার মানে স্পিড হবে কত? 48। রিলেটিভ গড় স্পিডের এই সূত্রটা মনে রাখবে, 2xy নিচে x প্লাস ওয়াই। ঠিক আছে, পরেরটা দেখো, একটি ট্রেন 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 24 সেকেন্ড অতিক্রম করে। ঠিক আছে, একটা ট্রেন 120 মিটার একটা দীর্ঘ প্ল্যাটফর্ম, সেটা 24 সেকেন্ড অতিক্রম করে ফেলছে, এবং ট্রেনটির গতিবেগ 54। যেহেতু স্পিডটা আছে এবং সময় এবং দূরত্বটা মিটারে আছে, তাই এটাকে আমরা কী করবো? মিটারে করে নেবো। 18/5 দিয়ে গুণ, 3 18 54, 3 আর 3 5 কত আছে? 15। তার মানে স্পিডটা কত হলো? 15, আর সময় আছে কত? 24। সময় আছে কত? 24। তাহলে সময় এবং স্পিড এই দুটো গুণ করলে কী পাওয়া যায়? আমাদের টোটাল ডিস্টেন্স পাওয়া যায়। তাহলে দেখো তো টোটাল ডিস্টেন্স কত হয়? তাহলে 24 দিয়ে 15 কী করবো? গুণ, কারণ সময় এবং স্পিড গুণ করলে আমরা জানি যে টোটাল ডিস্টেন্স পাওয়া যায়। দেখো 4 15 60, হাতে আছে কত? 6।
15 দুগুণে 30 আর 6 কত আছে 36, দেখো 360 হলো। এইবার তোমার 360 হচ্ছিল টোটাল ডিস্টেন্স হলো, কিন্তু 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, তাহলে বাকিটা হচ্ছিল কি ট্রেনের দৈর্ঘ্য, ঠিক আছে। তার মধ্যে মানে 360-এর মধ্যে 120 প্ল্যাটফর্ম হয়েছে, তাহলে বাকি হচ্ছিল কত, দেখো 0 4 2 240, দেখো সঠিক উত্তর কোনটা, এই যে, ঠিক আছে। তাহলে 240টা হচ্ছিল কিসের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ওটা ট্রেন ছিল নাকি, এত মিটার হলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত, এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, কি হলো, যাক প্রশ্নটা এরকম করে দেওয়া হচ্ছে। ও না 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 না, একটি ট্রেন, এই যে সরি, একটি ট্রেন হচ্ছে হলো 120 আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে কত হলো 240, ঠিক আছে। পরেরটা দেখো, এ ও বি মিলে একটি কাজ 12 দিনে করতে পারে। এ প্লাস বি কয় দিনে করতে পারে, 12 দিনে, এবং বি একা করে হচ্ছিল কয় দিনে, সেটা 30 দিনে। এবার টোটাল ওয়ার্ক কত দেখে নিই। টোটাল ওয়ার্কটা সবসময় আমরা জানি এলসিএম মানে লসাগু, 12 আর 30-এর লসাগু কত বলো, 12 আর 30-এর লসাগু হচ্ছিল তোমার 60, তাই তো। এবার 5 12 60 আর 30 দ্বিগুণে 60, তাহলে টোটাল ওয়ার্ক হয়ে গেলো। এবার কোথায় এ একা কত দিনে করতে পারবে, ভালো কথা। আচ্ছা, এ আর বি দুজনে মিলে করে 5, এর মধ্যে বি একা করে 2, তাহলে 5-এর মধ্যে 2 বাদ দিলে বাকি কি, এর কাজ পড়ে থাকে, কারণ বি এর কাজ যদি বাদ দিয়ে দিই, দুজনের কাজ 5 হয়, তার মধ্যে যদি 5 2 বি এর কাজটা বাদ দিই, তাহলে আর বাকি থাকে চলে কত, 3। এই 3 হচ্ছে কার কাজ, এ এর কাজ, ঠিক আছে। এবার বলছে এ একা কত দিনে করবে, টোটাল কাজ কত ছিল 60, আর এর কাজের ক্ষমতা কত, একদিনে করে কত 3, তাহলে 3 × 60, টোটাল কত দিন লাগবে, 20 দিন। সঠিক উত্তর কোনটা হবে, 20 দিন, ঠিক আছে। এটা বেসিক অঙ্ক ছিল, এটা সবাই পারে, ঠিক আছে। পরেরগুলো দেখো, একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট পিছিয়ে যায়। সকাল 8টার দিকে ঠিক করা হলো, পরদিন সকাল 8টায় ঘড়িতে কটা বাজবে। আচ্ছা, একটা জিনিস দেখো, আজকে সকাল 8টার সময় একটা ঘড়ি ঠিক করলো, কালকে সকাল 8টা আসতে বলো তো কয় ঘন্টা অতিক্রম করতে হয়, 8টা টু 8টা 24 ঘন্টা হয় সবসময়, যেখানে 8টা টু 8টা না, তুমি 10টা টু 10টা ধরলে, আজকে 10টা কালকে 10টা 24 ঘন্টা হবে, আজকে 12টা কালকে 12টা 24 ঘন্টা হবে, ঠিক আছে। তো 8টা টু 8টা তাহলে 24 ঘন্টা টোটাল অতিক্রম করলো। আর 1 ঘন্টায় কয় মিনিট করে পিছিয়ে পড়ে, 5 মিনিট করে, তাহলে 24 ঘন্টায় কত হবে টোটাল, 120 মিনিট। হ্যাঁ, 120 মিনিট, কিন্তু মিনিট তো দরকার না আমাদের, যেহেতু সময় বলেছে, তাহলে 120 মিনিটে হচ্ছিলো কয় ঘন্টা, 120 মিনিটে যদি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে হচ্ছিলো কত ঘন্টা থাকে, 2 ঘন্টা, ঠিক আছে। তার মানে 2 ঘন্টা কীভাবে পিছিয়ে পড়বে, তাহলে দেখো পরের দিন সকাল 8টার সময় আসলে কি 8টা বাজবে, তার না 2 ঘন্টা পিছিয়ে পড়বে, তাহলে কটা বাজবে তখন, 6টা। 8টা জায়গায় কটা বেজে যাবে, 6টা, সিম্পল। পরেরটা দেখো, একদম বেসিক প্রশ্ন আছে, এবং এরপরে একটা লাস্ট দেখো, এ বি সি, ঠিক আছে। এটা সবাইকে মানে দেখাতে হবে না, এটা ক্লাস একদম 7 8-এর অঙ্ক। এ আর বি আছে কত, 5 আর 7, এবং বি আর সি আছে কত না তোমার, বি আর সি আছে কত, 3 আর 4। এটা তো সবাই জানো যে পাশেগুলো দিয়ে ফিল আপ করে দিতে হয়, ঠিক আছে। তাহলে এটার পাশে কত দিয়ে দিচ্ছি 7, আর এটার পাশে দিয়ে দিচ্ছি কত 3, এবার গুণ করে দাও, 4 7 28, 3 7 21, 3 5 15, তাহলে 15 21 28, কোনটা আছে সঠিক উত্তর, এই যে প্রথমটাই, ঠিক আছে। এবং আজকে লাস্ট কোশ্চেন, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, বিশেষ করে কমেন্ট করে জানিও, ঠিক আছে। যারা আমার পুরনো স্টুডেন্ট আছে তারাও জানিও যে কেমন আছো তোমরা, হ্যাঁ। এবং নতুন এখন থেকে রেগুলার ভিডিও হবে এবং রেগুলার ফলো রেখো, ঠিক আছে। দুটি সংখ্যার অনুপাত 27-11, তাদের গসাগু হচ্ছে এত। আচ্ছা, আমি এটা বেসিক দেখে বলে তারপরে দেখো, ধরো একটা সংখ্যা 7x, যেহেতু অনুপাতটা আমরা ডাইরেক্ট সংখ্যা বলতে পারি না, তাহলে একটা ধরো 7x আর একটা হলো কত 11x। এখন তোমরা নিজেই বলো এই দুটোর গসাগু কি বলবো আমরা, গসাগু মানে হচ্ছে কি দুটোর মধ্যে যেটা মিল আছে। আচ্ছা, দুটোর মধ্যে দেখো এই এক্স ছাড়া অন্য কিছু মিল আছে নি, তার মানে গসাগুটা আমরা কি বলবো, এক্স। আর এক্স এর মানে কত বলে দিছে, এই যে গসাগু 18 বলে দিছে। তাহলে এবার বলেছে কি সংখ্যা দুটি কত কত, তার মানে একটা ছিল 7x আর একটা ছিল 11x। তাহলে এই শুধুমাত্র x এর সাথে 7 গুণ করে দিলেই, মানে সরি 7-এর সাথে x গুণ করে দিলেই হয়ে যায়। আর এটার সাথে তাহলে 7 গুণ করো, 7 8টা কত 56, 6 হাতে আছে 5, 7 অক্ষে 7 আর 5, 7 আর 5 কত 12, 126। তাহলে সঠিক উত্তর এই যে প্রথমটাই হবে। পরেরটা আর গুণ করলাম না, ঠিক আছে। 11-এর সাথে এটাতে গুণ করে দিলাম। এইবার আসলে তোমার মেন বোঝায়। তাহলে তুমি সবসময় একটা জিনিস মনে রাখবা যে কোনো অনুপাত যদি এরকম দিয়ে দেয়, তোমার এই এক্স ধরার কোনো প্রশ্নই আসে না। তুমি এই সংখ্যা গসাগু দিলে, লসাগু দিলে কিন্তু আবার আলাদা, গসাগু দিলে এটার সাথে এটা গুণ করে দেবে, এটার সাথে করে দেবে, বাস ডাইরেক্ট সংখ্যা পেয়ে যাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য। কারা কয়টা অঙ্ক পারলে কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আর নতুন যারা আছো তারা লাইক শেয়ার কমেন্ট করে নিও এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। থ্যাংক ইউ।